নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কয়েক মাস ধরে বিশ্ব রাজনীতিতে যেভাবে একের পর এক বড় পরিবর্তন দেখা যাচ্ছে, এই মুহূর্তে একটা জিনিস কিন্তু ক্লিয়ার মনে হচ্ছে যে মিডল ইস্টের পরিস্থিতি মনে হচ্ছে আরও যেন জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। কেন বললাম কথাটা? কারণ এতদিন আমরা দেখতে পেতাম যে পারস্য উপসাগর আর হরমুজ প্রণালী এই নিয়ে কিন্তু উত্তেজনা ছিল। যদি আপনারা ম্যাপটা খুব ভালোভাবে খেয়াল করেন তো দেখতে পাবেন যে এই হচ্ছে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী। এই জায়গাটা নিয়েই সব থেকে কিন্তু বড় উত্তেজনা ছিল। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে সেই উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়ছে গোটা মিডল ইস্ট জুড়ে। কারণ এখন উত্তেজনা মেন কেন্দ্রবিন্দু হয়ে গেল এই যে রেড সি দেখতে পাচ্ছেন, এই রেড সিতে এবং বাব আল মন্দেব এই যে প্রণালী আছে সেই প্রণালীতে, এই বাব আল মন্দেব দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে। অতএব এখান থেকে যুদ্ধের মানে যে ইস্যু ছিল, যে উত্তেজনা ছিল, সেটা সরে এসে এখন এই বাব আল মন্দেবে কিন্তু এসে হাজির হয়ে গেছে। কিন্তু প্রশ্ন এখানে হয়ে যায়, কি হয়েছে ঘটনাটা? শুনলে আপনি হয়তো চমকে উঠবেন। গতকাল এমন একটা ঘটনা দেখা গেছে যেটা শুধু ভারতে নয় বরং গোটা বিশ্বে সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় একটা উদ্বেগের কারণ হিসেবে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? গতকাল একটা ভারতের জাহাজ, যেখানে ভারতের পতাকা লাগানো ছিল, কার্গো জাহাজ, সেই কার্গো জাহাজের ওপর মারাত্মক লেভেলে হামলা চালিয়েছে এবং জাহাজটার হামলার ফলে কি হয়েছে, ডুবে যায়। আন্তর্জাতিক সংবাদে তখনই কিন্তু রিপোর্টে প্রকাশিত হয়ে যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জাহাজে টোটাল 14 জন ক্রু মেম্বার ছিল, আর এই 14 জনের মধ্যে 13 জন হচ্ছে ভারতীয়। 13 জন হচ্ছে ভারতীয়। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়। আসুন আমি সবার প্রথমে আর্টিকেলটার সাথে আপনাদের পরিচয় করে দিই। দেখুন, এই গোটা বিশ্বে আন্তর্জাতিক রিপোর্টে কিন্তু ডজন ডজন আর্টিকেল এক এক করে কিন্তু প্রকাশিত হওয়া শুরু হয়ে গেছে। কি হয়েছে ঘটনাটা এবং এই ঘটনাটা কেন এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, সবার প্রথমে আমি রিপোর্টটা আপনাদেরকে দেখাই। রিপোর্টটা দেখুন। রিপোর্টে বলা হচ্ছে কি, ইন্ডিয়ান ফ্ল্যাগ ভেসেল সিঙ্ক ইয়ামেন আফটার রেড সি অ্যাটাক। আফটার রেড সি অ্যাটাক 13 ক্রু মেম্বার রেস্কিউ। 14 জন নাবিক ছিল, তার মধ্যে 13 জন ভারতীয় ছিল এবং 13 জনকে কিন্তু রেস্কিউ করা হয়েছে। বিষয়টা কি দেখুন, প্রশ্ন হচ্ছে, অনেকে ভাবতে পারেন এটা যে একটা জাহাজে হামলা হয়েছে, এত উদ্বেগের কি আছে? এটি শুধুমাত্র না একটা জাহাজে হামলা নয়, কারণ গত কয়েক মাস ধরে যে মিডল ইস্টের মধ্যে যে নিরাপত্তার একটা সংকেত তৈরি হয়েছে না, তার প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যেও কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। আর এখানেই চলে আসে সব থেকে বড় উদ্বেগের প্রশ্ন, হরমুজ প্রণালীকে নিয়ে। এই হরমুজ প্রণালীকে নিয়ে সব থেকে বড় প্রশ্ন, এই জায়গাটাকে নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠে আসে। কারণ আপনারা জানেন যে বিশ্বের সব থেকে কাঁচা তেল, ক্রুড অয়েল, এই রাস্তা দিয়ে কিন্তু পারাপার হয়। এই রাস্তা দিয়ে এক দেশ থেকে আরেক দেশ যায়। কিন্তু এরই একটা অল্টারনেটিভ রাস্তা আছে, যেটা হচ্ছে রেড সি হয়ে। এই রেড সি হয়ে বাব আল মন্দেব দেখতে পাচ্ছেন স্টেট হয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তেল নিয়ে যাওয়া হয়। এই পথও যদি বিপজ্জনক হয়ে যায় তাহলে গোটা বিশ্ব বাণিজ্যে একটা অর্থনৈতিকে বড় ধাক্কা নামতে চলেছে। তাই আন্তর্জাতিক মহলে এত উদ্বেগের কারণ কেন হয়ে উঠে আসছে, এর পেছনে কারণ সিম্পল। কারণ আপনারা জানেন যে সৌদি আরব ইরানকে আটকানোর জন্য 14টা মুসলিম দেশের সাথে কি করেছে, মিটিং করেছে। 14টা মুসলিম দেশের প্রধান এসে একসাথে মিটিং করেছে যে লোহিত সাগরে স্টেট অফ হরমুজে সমস্যা চলছে, কিন্তু লোহিত সাগরে যে অল্টারনেটিভ রাস্তা আছে, এই লোহিত সাগরে যেন জাহাজ চলাচল নিরাপদ থাকে, তার জন্য মিটিং করেছে। কারণ এই লোহিত সাগরে হাজার হাজার বাণিজ্যিক জাহাজ এক দেশ থেকে আরেক দেশ যায় এবং এর রুটও কিন্তু মানে একটু লম্বা, স্টেট অফ হরমুজের থেকে, কিন্তু এই রুটও কিন্তু খুব সহজ, যেটা সৌদি আরব দাবি করেছে। এই রুট যেন কোনোভাবে বিপজ্জনক না হয়ে ওঠে এবং পুরো বিশ্ব বাণিজ্যে যেন এই রুটের কোনো প্রভাব না পড়ে, তার জন্য সৌদি আরব 14টা দেশের সাথে মিটিং করেছে। এবার প্রশ্ন হচ্ছে, কোন জাহাজে হামলা হয়েছে? দেখুন, যে জাহাজটার ওপর হামলা হয়েছে সেই জাহাজটার নাম হচ্ছে এমএসপি ফ্যাজ নুরিয়া। এমএসপি ফ্যাজ নুরিয়া, এই জাহাজে হামলা হয়েছে।
এইটা ছিল একটা কার্গো জাহাজ যেখানে ভারতের পতাকা লাগানো ছিল। এবার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ ভেসেল বলতে কি বোঝাচ্ছে, কারণ এই শব্দটা বারবার উঠে আসছে, অনেকেই শব্দটা শুনেছেন কিন্তু প্রকৃত অর্থ জানেন না। এই অর্থ হলো যে ইন্ডিয়ান ফ্ল্যাগ ভেসেলের অর্থ হচ্ছে ক্লিয়ার বার্তা, যেখানে বলা হচ্ছে ভারত, জাহাজটি ভারতে মানে রেজিস্টার্ড, জাহাজটি ভারতের, জাহাজে যারা নাবিক ছিলেন তার 14 জন নাবিকের মধ্যে 13 জন নাবিক ভারতের, বা সেই জাহাজে ভারতের পতাকা লাগানো ছিল। আর এমনকি আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী এই জাহাজের অধীনে ভারতের অধীনে কিন্তু এই জাহাজটা কিন্তু রেজিস্টার্ড রয়েছে, এবং এই জাহাজের নিরাপত্তা এবং প্রশাসনিক দায়িত্বে বিষয়গুলো কিন্তু একে অপরের সাথে সম্পর্ক জড়িত রয়েছে। এবং এই জাহাজে কারা ছিলেন, এবং জাহাজে 14 জন মেম্বার ছিল তার মধ্যে 13 জন ভারতীয়, এবং বলা হচ্ছে যে 13 জনকে কিন্তু সবাইকে কিন্তু উদ্ধার করা হয়েছে। আর এই জাহাজের ওপর হামলা কিভাবে চালিয়েছে, দেখুন প্রাথমিক তদন্ত বা প্রাথমিক যে তথ্য উঠে আসছে, এই তথ্য অনুসারে বলা হচ্ছে যে একটা প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজের ওপর এসে পড়ে, সরাসরি ভারতের জাহাজের ওপর এসে পড়ে, আর সেই আঘাতের পর মারাত্মক লেভেলে ক্ষতিগ্রস্ত হয় ভারতের জাহাজ, এবং সেই জাহাজটা নাকি ডুবে যায়, এটাও কিন্তু বলা হয়। কিন্তু এই হামলা কারা চালিয়েছে, কেউ কি স্বীকার করেছে? দেখুন এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় কিন্তু কেউ স্বীকার করে নেয়নি, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ধারণা করা হচ্ছে যে ইয়ামেন যে রয়েছে, সেই এই ইয়ামেনে একটা গোষ্ঠী আছে যার নাম হচ্ছে হুতি গোষ্ঠী, যে হুতি গোষ্ঠী কিন্তু এই হামলার পেছনে থাকলেও থাকতে পারে, কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখন নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আর এই হামলা কোথায় হয়েছে? এই হামলা হয়েছে ইয়ামিনে উত্তর পশ্চিম উপকূলে, এই জায়গাতে কিন্তু হামলা হয়েছে, এইরকম জায়গাতে, ঠিক আছে, যার এক পাশে দেখতে পাবো আমরা মন্দেব রয়েছে যার এক পাশে, এবং এই ইয়ামিনের উত্তর পশ্চিম অংশে এই জায়গা করে কিন্তু হামলাটা হয়েছে। এবার প্রশ্ন, বাবেল মন্দেব এত গুরুত্বপূর্ণ কেন? এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এত গুরুত্বপূর্ণ কেন? তার পেছনে কারণ আছে, যে এই বাবেল মন্দেব থেকে কিন্তু গালফ অফ আদওয়ান, ঠিক আছে, এই সারা সুয়েজ ক্যানেল, লোহিত সাগর, বাবেল মন্দেব, এডেন উপসাগর, এর পাশাপাশি ভারত মহাসাগর, সবার সাথে কিন্তু এই রাস্তাটা কানেক্টেড, যার স্টেট অফ হরমোজে একটা অল্টারনেটিভ রুট বলা হয়ে থাকে, কারণ এই স্টেট অফ হরমোজ কাল বন্ধ হয়ে যায়, এই রুট দিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তেল যাতায়াত করবে, এবং সব থেকে বড় ব্যাপার ইউরোপ থেকে এশিয়া মানে পুরো যাতায়াতের রাস্তা যেন কোনো রকমভাবে সমস্যা না হয়, আর এই একটাই রাস্তা যাতে ইউরোপের দিকেও চলে যাচ্ছে তেল নিয়ে, যাতে এই রাস্তায় যে সমস্যা হয়ে যায় তার গোটা বিশ্বের অর্থনীতিতে কিন্তু একটা বড় আঘাত আসতে চলেছে। তাই বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আপনাদের কাছে। এছাড়াও যদি প্রশ্ন হয় এই রাস্তাটা আরও কেন গুরুত্বপূর্ণ, কারণ বলা হয়ে থাকে যে স্টেট অফ হরমোজ এই রাস্তা দিয়ে বিশ্বের 20% তেল এক দেশ থেকে আরেক দেশ যায়, অপরদিকে এটা বলা হয়ে থাকে যে বিশ্বের এই রাস্তা বাবেল মন্দেব থেকে 13 থেকে 15% তেল বিশ্বে এক দেশ থেকে আরেক দেশ যায়, 13 থেকে 15% তেল, শুধু কি তেল, কাঁচা অয়েলের পাশাপাশি ক্রুড অয়েলের পাশাপাশি এলএনজি এইগুলোও যায়, সাথে সাথে খাদ্যপণ্য, ঠিক আছে, এর পাশাপাশি ইলেকট্রনিক্সের জিনিস, গাড়ি যন্ত্রপাতি, বিভিন্ন জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে। পুরো ইউরোপ থেকে এশিয়া কানেক্টেড জায়গা হচ্ছে বাবেল মন্দেব, আর সেই রুটে ভয়াবহ হামলা চালিয়ে দিল, ভয়াবহ হামলা। বিশ্বের জন্য এই জায়গাটা একটা বলা হয়ে থাকে মেডিটেরিয়ান চক পয়েন্ট। কেন মেডিটেরিয়ান চক পয়েন্ট বলা হয়ে থাকে? কারণ বাবেল মন্দেব একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। এই এলাকাটা টোটাল হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন বাবেল মন্দেব, এই এলাকাটা টোটাল হচ্ছে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করে। যেমন আমি আপনাদের বলেছিলাম যে স্টেট অফ হরমোজ, যে এই এলাকাটা টোটাল 27 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করে, কিন্তু মেন হচ্ছে 7 কিলোমিটার, মেন হচ্ছে 7 কিলোমিটার, কিন্তু এ কিন্তু টোটাল 30 কিলোমিটার জন্য মানে বিস্তার লাভ করে। আজ যদি এই রাস্তা তুলনামূলকভাবে বন্ধ হয়ে যায় তা গোটা বিশ্বের তেল পরিবহনে একটা বড় সমস্যা চলে আসবে। এরই পাশাপাশি হুতিদের হামলা কেন বাড়ছে এবং ভারতের জন্য কতটা বিপদ আমরা আলোচনা করব, আর হঠাৎ করে জাহাজের ওপর হামলা কেন করা হচ্ছে এই প্রশ্নের উত্তরও কিন্তু আলোচনা করব। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে এই যে প্রশ্নটা করা হয় যে
কেন হুতি গোষ্ঠী আক্রমণ করছে, এই আসল সংঘাত বা লড়াই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নয়। এই সূত্রপাত হয়েছে 2023 সাল থেকে। ইতিহাসটা আপনাকে জানতে হবে 2023 সাল থেকে। কি হবে তা আপনি বলবেন 2023 সালের ইতিহাস 2026-এ বলছেন কেন? তার পেছনে কারণ আছে, ইম্পর্টেন্ট কারণ আছে। কারণ আপনারা জানেন ইয়ামেনে যে হুতি গোষ্ঠী আছে, এই হুতি গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইরানের সমর্থন পেয়ে আসছে এবং দীর্ঘদিন ধরে এই হুতি গোষ্ঠী শিয়া সম্প্রদায় এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্ক রেখেছে এবং ইয়ামেনের উত্তর পশ্চিম অংশে যদি দেখেন আপনারা, এরা এরকমভাবে পুরো কিন্তু বিস্তার লাভ করে বসে আছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি ইয়ামিন সরকার দেশে মানে বলা হচ্ছে যে ইয়ামিন দেশটাকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করে এবং কয়েক দশক ধরে ইয়ামিন সরকারের সাথে হুতি গোষ্ঠীর লড়াই চলে আসছে। এমনকি এটাও বলা হচ্ছে ইয়ামিনের রাজধানী যে সানা, সেই সানাতেও কিন্তু এই হুতি গোষ্ঠীর দখল রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কেন 2023 সালের ইতিহাস আমি আপনাদের বলতে চলেছি, তার পেছনে কারণ আছে। 2023 সালে শুরু হয়েছিল যে হামাস আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ, মনে পড়ছে সে ঘটনাটা? এখানে সূত্রপাত। যখন 2023 সালে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ ঘোষণা হয়, তখন হুতি গোষ্ঠী প্রকাশ্যে এসে বলেছিল যে কোনো ইসরায়েলের জাহাজ বা ইসরায়েলের সাথে সম্পর্ক রেখেছে এমন কোনো দেশের জাহাজ যদি লোহিত সাগর দিয়ে রেড সি হয়ে বাবেল মন্দেব হয়ে পারাপার করে, তাহলে সেই জাহাজকে তারা লক্ষ্য বানাবে, সেই জাহাজকে তারা টার্গেট বানাবে। প্রথমে এই হামলা শুধুমাত্র ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ করে রেখেছিল, কিন্তু ধীরে ধীরে এই পরিধি বাড়তে থাকে। বর্তমান সময়ে হুতি গোষ্ঠী মানে বিরুদ্ধে আরব দেশগুলো 14টা দেশের সাথে আলোচনা করেছে যাতে এই পুরো এলাকাটা যাতে কোনো রকমভাবে নিরাপদ রাখা যায়, আর তার জন্য 14টা দেশের সঙ্গে জোট হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় ভারতের জাহাজে কেন হামলার শিকার হলো? সবচেয়ে বড় প্রশ্ন এটি। দেখুন, ভারতের পতাকা লাগানো ছিল জাহাজকে, মানে তাহলে পতাকা লাগানো যেহেতু ছিল, তাহলে কি জাহাজকে ইচ্ছা করে টার্গেট করা হয়েছে, নাকি ভুলবশত ঘটেছে, নাকি এখনো পর্যন্ত এই নিশ্চিত কোনো উত্তর নেই। এখনো পর্যন্ত এই হামলার দায় কিন্তু অনেকে স্বীকার করেনি, কারণ প্রতিদিন এই সমুদ্র পথ দিয়ে অসংখ্য জাহাজ চলাচল করে। চলমান সংঘর্ষে যদি মানে মধ্যে যে ভুলবশত সম্ভাবনা, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যা হচ্ছে না। তবে যাই হোক না কেন, ভারতের জন্য এটা একটা বড় উদ্বেগের বিষয়। কাল যদি এই রাস্তা নিরাপদ না থাকে, তাহলে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশের জাহাজের মালিক এই রাস্তা দিয়ে জাহাজ চলাচল করতে কিন্তু মানে 10 বার হলেও ভাববে। বিশেষ করে বিমা কোম্পানিগুলো খরচা বাড়িয়ে দেবে। পরিবহন পণ্য যে জিনিসপত্রগুলো এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে, বিমা কোম্পানি খরচা বেড়ে গেলে কিন্তু সেই পরিবহন পণ্যের জিনিসপত্র দাম বেড়ে যাবে, যার ফলে আন্তর্জাতিক মার্কেটেও কিন্তু একটা বড় প্রভাব দেখা যাবে। আচ্ছা, এই যে বলা হচ্ছে যে এমএসপি জাহাজে যে নুরিয়া জাহাজ ছিল, সেখানে 14 জন নাবিক ছিল, এদেরকে উদ্ধার কিভাবে করা হয়েছে? প্রশ্ন হচ্ছে এখানে। দেখুন, আমরা এই বিষয়টা বলি। দেখুন, যখন এই জাহাজের ওপর হামলা হয় এবং হামলা যখন হয়ে যায়, তখন কি হয়েছে যে যখন জাহাজের ওপর হামলা হয়ে গেছে, তখনই কিন্তু ইয়ামিন সরকারের কাছে বার্তা পাঠানো হয় এবং ইয়ামিন থেকে সমস্ত মানে নিরাপত্তা উদ্ধারকারীরা এসেছেন এবং উদ্ধার করে নিয়ে গেছেন। এবং ইয়ামিনে মোখা বন্দর যদি দেখেন, এখানে রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে এই যে মোখা, ঠিক আছে, ইয়ামিনে মোখা বন্দরে কিন্তু এদেরকে রাখা হয়েছে, মোখা বন্দরে। আচ্ছা, এরপর ভারতের প্রতিক্রিয়া কি? এরপরই ভারতের কেন্দ্রীয় বন্দর মানে নৌপরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল স্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে নিরীহ বাণিজ্যিক জাহাজের ওপর হামলা, আন্তর্জাতিক সমুদ্রের নিরাপত্তা নিয়ে বর্তমান প্রশ্ন উঠছে। তাহলে এই রাস্তাটাও কি নিরাপদ নয়? এছাড়াও তিনি আরও জানান, ভারতের নাবিকের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং বিদেশ মন্ত্রণালয় এমইএ থেকে কি জানানো হয়েছে, সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সৌদি আরবের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসকে ডেকে পাঠানো হয়েছে এবং পরিস্থিতির ওপর সমস্ত বিষয়ের ওপর নজরদারি রাখানো হয়েছে এবং ইয়ামিন সরকারের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখানো হচ্ছে। এমন ঘটনা ঘটেছে। আর বর্তমান সময় দাঁড়িয়ে এই যে জাহাজ যদি আপনারা দেখেন, আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা,
যে এই সংঘর্ষ যদি বাড়তে থাকে তাহলে কি হতে পারে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের ধাক্কা লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে, আন্তর্জাতিক বাজারে বিদেশে পণ্য প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে পারে, জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে, আমদানি রপ্তানির উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। আর এটি স্পষ্ট দেখিয়ে দিচ্ছে যে লোহিত সাগর এবং বাব আল মন্দব প্রণালী বিশ্বের সব থেকে স্পর্শকাতর এবং সামুদ্রিক অঞ্চলে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, কারণ তার পাশে আছে হুতি গোষ্ঠী। আগামী দিনে আমেরিকা, ইরান, ইসরায়েল এবং হুতি গোষ্ঠীর মধ্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর অনেকটা নির্ভর করছে আন্তর্জাতিক বাজার, এমনকি সমুদ্রের নিরাপত্তা। আর ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে নিজের নাবিক, নিজের বাণিজ্যিক জাহাজ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করা। এবং কি শুনলে অবাক হয়ে যাবেন যে বিশ্বের যত জাহাজ চলাচল করে সব থেকে বেশি ভারতের নাবিকরা সেই জাহাজে কাজ করে থাকেন। তো এই রিপোর্টটা দেখার পর আপনার কি রায়, আপনার কি মতামত, আপনার রায় এবং আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।